যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের কারণ জানতে চান প্রধানমন্ত্রী, আগে নিজেদের দোষ খোঁজার আহ্বান। উপাচার্য ও শিক্ষকদের দ্বন্দ্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বিকেল 4টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। $138 বছরেও শ্রমিকদের 8 ঘন্টার দাবি পূরণ হয়নি, এখনো ন্যায্য মজুরি পাচ্ছেন না অনেক শ্রমিক। দিনভর চেষ্টার পরেও কর ফাঁকির টাকা পায়নি এনবিআর, আদালতের আদেশ থাকায় দেয়া হয়নি বলছে ব্র্যাক ব্যাংক। এবং ঢাকায় বেওয়ারিশ মরদেহের সংখ্যা বাড়ছে, ছিন্নমূল মানুষের ডাটাবেজ না থাকাকে দায়ী করছেন বিশ্লেষকরা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ তমার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটির জবাব জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অন্যের সমালোচনা করলেও দেশটি নিজেদের মানবাধিকারের দিকে নজর দেয় না। সরকার প্রধান আরও বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতেই অতি ডান আর অতি বামরা এক হয়েছে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বসে গণভবনে। সূচনা বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? সরকার প্রধান বলেন, জিয়া এরশাদ খালেদার আমলে দেশে ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আওয়ামী লীগের সময়ের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যেসব দলের জন্মই হয়েছে অগণতান্ত্রিকভাবে, তারা এখন এ নিয়ে প্রশ্ন তোলে। উন্নত দেশগুলিও কিন্তু হিমশিম খাচ্ছে। বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জবাব চান সেখানে মানবাধিকার লঙ্ঘনের সাম্প্রতিক ঘটনা বলেন। সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। হিমালয়ের বরফ গলার কারণে তিস্তা এখন দ্বিগুণ পানি আছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, এটি দেশের কৃষির জন্য ভালো হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাতে গণভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, ইলেকশন তো এখনই শেষ হয়ে যাচ্ছে না, সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। আমি কিন্তু 30 তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে এমন কোনো কথা বলি। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে কাল, চলবে মাত্র 6 কার্যদিবস। এর মধ্যে পাশ হতে পারে একটি বিল। সরকারি দলের হুইপ জানান, একাদশ সংসদে পাশের অপেক্ষায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আবার ফেরত যাবে মন্ত্রিসভায়। এ সময় বিরোধী দল জাতীয় পার্টিকে নির্বাচন বিরোধী বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান ইকবালুর রহিম। বৃহস্পতিবার বিকেলে বসবে চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন, চলবে 9 মে পর্যন্ত।
ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হায়ের মৃত্যুতে সংসদে তোলা হবে শোক প্রস্তাব। এর উপর আলোচনার পর প্রথম দিনের অধিবেশন মুলতবি হবে। গ্রাম আদালত বিল 2024, সংসদীয় স্থানীয় সরকার সহ 4টি বিল এই অধিবেশনে পাশের জন্য উপস্থাপন করা হতে পারে। এছাড়া একাদশ সংসদের শ্রম বিল, গণমাধ্যম কর্মী ও বৈষম্য বিরোধী বিল সহ 5টি অমীমাংসিত আইনও গতি পেতে পারে। এগুলি পুনরায় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তবতা বিবেচনায় এগুলি ক্যাবিনেটে উপস্থাপিত হবে এবং ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে আবার সংসদে বিল আকারে উপস্থাপিত হলে সংক্ষিপ্তভাবে এই অধিবেশনটা হবে। এবং এখানে ইতিমধ্যে আমাদের 4টি বিল সংসদে জমা পড়েছে, এর মধ্যে একটি বিল হয়তো পাস হতে পারে। ধারণা করা হচ্ছে এবারের অধিবেশনে জাতীয় পার্টি নির্বাচন বিরোধী বক্তব্য নিয়ে বিতর্ক হতে পারে। সরকারি দলের হুইপ বলেন, স্ববিরোধী আচরণ ত্যাগ করতে হবে বিরোধী দলকে। যে সব জায়গায় সমান হয় নাই, টোটাল ইলেকশন খারাপ হয়েছে বলি না, পার্টলি কোথাও খারাপ হয়েছে, পার্টলি কোথাও ভালো হয়েছে। কাজে ইলেকশন নিয়ে স্বাধীনের পরে 12টি ইলেকশন নিয়ে কিন্তু এই প্রশ্ন আছে। এটা একটা স্ববিরোধী কথা, কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে তারা নির্বাচিত এমপি হিসাবে কিভাবে শপথ নিল এবং বিরোধী দলের আসন বসে আছেন তারা। তো নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে তাদের তো অস্তিত্ব থাকে না। এর পরপরই জুনের প্রথম সপ্তাহে বসবে বাজেট অধিবেশন, চলবে মাসব্যাপী। বৃদ্ধি করে দেওয়া হয়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক এসব তথ্য দেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে জরুরি ভার্চুয়াল সভা করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সভায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম এবং আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া চলমান পরিস্থিতি সমাধান করতে 2টি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে দিবস চালুর 138 বছর পরও শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবি রয়েই গেছে। মজুরি কমের পাশাপাশি রয়েছে নিরাপত্তাহীনতার অভিযোগও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা এখনও রেশনে খাদ্য ও পণ্য চান। তবে গত 15 বছরে কারখানায় শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি নীতি নির্ধারকদের। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজ ও ন্যায্য মজুরির দাবিতে জীবন দেন। তখন থেকেই সারা বিশ্বে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় মে দিবস পালন করা হচ্ছে। কিন্তু যাদের শ্রমে ঘামে গড়ে ওঠে সভ্যতা, বাড়ে উৎপাদন, রপ্তানি, সমৃদ্ধ হয় দেশ, সেই শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি আজও। কর্মক্ষেত্রে মৃত্যু হলে আমাদের এখানে আইনে তার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে 2 লাখ টাকা। মাথাপিছু আয় যেখানে $2,765, সেখানে একজন শ্রমিক যদি কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করে তাহলে তার ক্ষতিপূরণ হচ্ছে $2,000। এর সঙ্গে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, মজুরি তো সেভাবে বাড়ছে না। ফলে ব্রিটিশ আমলেও যে দাবি উঠেছিল যে রেশন প্রথা, এবং যে রেশন প্রথা আমাদের এখানে চালু ছিল, শ্রমিকদের জীবনে সেই রেশনের দাবিটা আবার প্রধান হয়ে উঠেছে। এখনও বৈষম্য রয়ে গেছে নারী ও পুরুষ শ্রমিকের বেতন ভাতায়। দেশে বা প্রবাসে নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার আছে। এই বৈষম্য রোধ করার কাজটা সরকারকে থার্ড সেক্টর হিসেবে যদি গুরুত্ব দিয়ে না করে তাহলে কিন্তু কাজটা আগাবে না। দেশে এবং বিদেশে, আপনি যদি বিদেশের ডাটা দেখেন, বিদেশে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা গত 2 বছরে কমে গেছে। বিদেশ থেকে রেমিটেন্স আসার সংখ্যা কমে গেছে। এগুলোর কারণটা কি? সেখানে নিরাপত্তা, সুরক্ষা, মর্যাদা এইটার ব্যাপক ঘাটতি। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি, শ্রমিক মালিক সুসম্পর্ক তৈরি করে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হয়েছে। বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে প্রশিক্ষণের ওপর জোর দেয়া হচ্ছে। এই সরকার শ্রমিক বান্ধব সরকার। বঙ্গবন্ধু সারা জীবন এই শ্রমিকদের কল্যাণে রাজনীতি করেছে। জাতির জনকের কন্যা শ্রমিকদের কল্যাণে প্রায় 130 রকম সহায়তার প্রবর্তন করেছে। একজন শ্রমিকও ট্রেনিং ছাড়া আমরা পাঠাবো না। তাহলে শ্রমিকও উপকৃত হবে, দেশ এবং দেশও উপকৃত হবে।
তিনি আরও জানান, শ্রমিকের অধিকার রক্ষায় পরিবর্তন আনা হচ্ছে শ্রম আইনে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহেও থেমে নেই নির্মাণসহ বিভিন্ন খাতে শ্রমিকদের কাজ। তবে কঠিন পরিশ্রমের পরেও ন্যায্য মজুরি পাচ্ছেন না মূল্যস্ফীতির চাপে থাকা শ্রমিকরা। দেশের 41টি শ্রম খাতের 24টিতেই গত 6 থেকে 32 বছরে ন্যূনতম মজুরি বাড়েনি বলছে ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতে নীতিমালা ও আইন করায় জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। এই তপ্তরোদেই কাজ করে যাচ্ছে নির্মাণসহ বিভিন্ন খাতে শ্রমিকেরা। তাদের বেশিরভাগেরই দৈনিক মজুরি 300 থেকে 700 টাকা। হাড় ভাঙা খাটুনি করলেও মূল্যস্ফীতির চাপে এই মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলছেন তারা। সার দাম ছিল আগে 5 টাকা, এখন হয়েছে 10 টাকা। আমাদের স্যালারিগুলো যদি উন্নত করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। দিনে কাজ করতে হয় আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপরে অনেক সময় দেখা যায় আমাদের ওভারটাইম করা লাগে রাত 10টা পর্যন্ত। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের এক গবেষণা বলছে, প্রায় 60% খাতে গত 6 থেকে 32 বছরেও মজুরি বাড়েনি। পেট্রোল পাম্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি গত 32 বছরেও পুনর্বিবেচনা হয়নি। এই খাতে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি মাত্র 800 টাকা। আয়ুর্বেদিক কারখানায় মজুরি 4000-এর কিছু বেশি। জুতার কারখানা ও সিনেমা হলে শ্রমিকদের ন্যূনতম মজুরিও অনেক কম। বিলসের গবেষণা বলছে, সরকারির তুলনায় বেসরকারি খাতে শ্রমিকদের মজুরি 29 থেকে 96% কম। আর ঢাকার তুলনায় গ্রামের শ্রমিকদের মজুরি অনেক কম। আমরা এখন যাচ্ছি এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি, আমরা উন্নয়নের এত বড় মাপকাঠি দেখাচ্ছি, আমরা পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধি দেখাচ্ছি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু মজুরি কোনোভাবেই আমাদের নির্ধারিত হয়নি। আইন তৈরি হওয়া উচিত, যে নিচে বাংলাদেশে কেউ কোথাও মজুরি দিতে পারবে না। শ্রমিকদের কল্যাণে দ্রুত শ্রম আইনে পরিবর্তন আনা হচ্ছে, জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আমরা আইএলও কনভেনশনে গিয়েছিলাম গত মাসে, তারা কিছু সাজেশন দিয়েছে। আমরা লেবারদের কিছু সাজেশন, মালিকদের কিছু সাজেশন, সব মিলিয়ে একটি সুন্দর শ্রম আইন ইনশাল্লাহ অচিরেই আমরা ইনশাল্লাহ জাতিকে উপহার দিতে পারব। কর্মীদের দক্ষতা বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, জানান শ্রম প্রতিমন্ত্রী। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে রাস্তায় নামেন। পুলিশের গুলিতে প্রাণ হারান অনেকেই। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়। এবছরের থিম, পরিবর্তিত জলবায়ুর মধ্যেও কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্য। 18 শতকে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো, বিনিময়ে মজুরি মিলত নগণ্য। অবস্থা বদলাতে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। দাবি বাস্তবায়নে 1886 সালের 1 মে পর্যন্ত সময় বেঁধে দেয় শ্রমিকেরা। মালিকপক্ষ দাবি না মানায় কাজ রেখে শিকাগোর হে মার্কেটে জড়ো হয় প্রায় 80,000 শ্রমিক। বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে প্রাণ হারায় 11 জন। পরের বছর পুলিশের উপর হামলার অভিযোগে ফাঁসি দেওয়া হয় 6 শ্রমিককে। তবে শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার দাবি মানতে বাধ্য হয় কারখানার মালিকেরা। 1889 সালে ফরাসি বিপ্লবের শতবর্ষে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে দিনটিকে বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে পালনের প্রস্তাব হয়। 1891-এ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এই প্রস্তাব। আমস্টারডামে 1904 সালে সমাজতন্ত্রীদের সম্মেলনে কর্মঘণ্টা 8 ঘণ্টা করার দাবি আদায়ে বিশ্বজুড়ে 1 মেতে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের ডাক আসে। সেই থেকে প্রতি বছর বিশ্বের প্রায় 80টি দেশে শ্রমিকদের অধিকার আদায়ের এই দিন মহান মে দিবস হিসেবে পালন করা হয়। দিনটি ওইসব দেশে ছুটির দিন, আর অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় মে দিবস পালিত হয় সেপ্টেম্বরের প্রথম সোমবারে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা করে বাড়ানো হয়েছে। প্রতি লিটারের নতুন দাম 107 টাকা, আর 2.5 টাকা বেড়ে পেট্রোলের লিটার 124 টাকা 50 পয়সা এবং অকটেনের দাম 128 টাকা 50 পয়সা করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আজ থেকে কার্যকর হবে নতুন দাম। এর আগে গত 31শে মার্চ ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছিল। ওই সময় এই দুই জ্বালানির দাম প্রায় লিটার প্রতি কমানো হয় 2 টাকা 25 পয়সা। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র ও ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে 75 পয়সা বাড়ানো হয়েছে। এদিকে দেশের ইতিহাসে সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। দিনভর চেষ্টার পরও ব্র্যাক ব্যাংক থেকে উল্কা গেমসের কর ফাঁকির 50 কোটি টাকা আদায় করতে পারেনি এনবিআর। ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ব্র্যাক ব্যাংক জানিয়েছে, আদালতের আদেশ থাকায় টাকা দেওয়া হয়নি। অনলাইন জুয়া কোম্পানি উল্কা গেমসের বিরুদ্ধে 2 বছর আগে তদন্ত শুরু করে এনবিআর এর গোয়েন্দা সংস্থা সিআইসি। টাকা নিয়ে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্র্যাক ব্যাংকে থাকা উল্কা গেমসের 53 কোটি টাকা আটকে দেওয়া হয়। তদন্তে প্রায় 50 কোটি টাকা কর ফাঁকির প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার অ্যাকাউন্টটি সচল করে টাকা আদায় কর অঞ্চল 15কে নির্দেশনা দেয় সিআইসি। আদেশ পেয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় যান কর্মকর্তারা, কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও সুরাহা হয়নি। হাইকোর্টের নির্দেশনায় কোনো জায়গায় এনবিআরকে বলা হয় না যে সে টাকা নিতে পারবে না, কোনো জায়গায় বলা হয় নাই। সেটা হচ্ছে মামলাটার যেটা কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ওনাদের দুজন মালিকের মধ্যে দ্বন্দ্ব নিয়ে। সেটা তো আমার ইস্যু না। আমি চিনি আমার যে কোম্পানি, সেটা ডিফারেন্ট এন্টিটি। আমরা কোম্পানির ডাইরেক্টরদের উপর তো কোনো করতেছি না, আমরা জাস্ট কোম্পানি থেকে পাওনাটা নিয়ে নিব। কিন্তু ওনাদের এই অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে, কিন্তু টাকাটা ওনারা আমাদের দিচ্ছেন না। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকে থাকা এই টাকা নিয়ে মামলা চলছে উল্কা গেমস ও ভারতীয় কোম্পানি মুনফ্রগের মধ্যে। এর জেরে টাকা লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এনবিআর এই টাকা পাবে কিনা সে বিষয়ে শুনানি হবে 5 মে। এনবিআর এর স্বার্থ রক্ষার্থে আমরা আদালতে যে দেখালাম, যেখানে এনবিআর এর আছেন, আমরা কি করব। তখন আদালত আরেকটি আদেশ দেয়, এটা আগামী 5 তারিখে এটা শুনানি অন্তে ফয়সালা করার জন্য মাননীয় আদালত কর্তৃক এটা কার্যতালিকাভুক্ত আছে। এবং যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার, এবং এই কারণে আমরা এখন আমাদের পক্ষে এইটা এখন দেওয়া সম্ভব না। পরে নিরাপত্তা বিবেচনায় ব্যাংক ছাড়েন কর্মকর্তারা। তারা জানায়, সরকারের পাওনা আদায়ে অসহযোগিতা করায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় বেড়েই চলেছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা। ছিন্নমূল মানুষের ডাটাবেজ না থাকাকে দায় দিচ্ছেন বিশ্লেষকেরা। দাফনের আলাদা ব্যবস্থা না থাকায় পরে পরিচয় শনাক্ত করাও কঠিন হয়। সংশ্লিষ্টরা বলছেন, পরিচয়হীন মানুষের ছবি নিয়ে আলাদা ডাটাবেজ না করলে সুযোগ নেবে মিল্টন সমাদারের মতো মানুষ। 2002 সালের 10 নভেম্বর রাজধানীর পোস্তাগোলা সেতুর নিচে পাওয়া যায় মডেল তিন্নির মরদেহ। বেওয়ারিশ হিসেবে দাফনের পর তার মরদেহের ছবি প্রকাশ করে পুলিশ। এরপরই তিন্নিকে শনাক্ত করে স্বজনরা। তবে সঠিক মরদেহ পেতে সেদিন 60টি কবর খুঁড়তে হয়েছিল। রাজধানীতে পরিচয়হীন মরদেহ দাফনের কোনো আলাদা কবরস্থান নেই সৎকারের বিশেষ ব্যবস্থাও। 100 বছরের অনেক উপরে চলে গেছে, আঞ্জুমানের বয়স হয়েছে, আজও পর্যন্ত আমার কিন্তু নির্দিষ্ট কোনো কবরস্থান নেই। আমরা কিন্তু শনাক্ত করতে পারবো না যে লাশটা আপনি যেটা নিয়ে মামলা হয়েছে, ওই দিন যতগুলো লাশ দাফন হয়েছে সবগুলো লাশ তোলা হয়। এটা সম্পূর্ণ অমানবিক। প্রতি বছরই বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা। আঞ্জুমান মফিদুল ইসলামের তথ্যমতে 2022 সালে এমন মরদেহ ছিল 443টি। 2023 সালে এই সংখ্যা দাঁড়ায় 490টিতে। আর এই বছর প্রথম 3 মাসেই বেওয়ারিশ মরদেহ মিলেছে 126 জনের। বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ দেশেই পরিচয়হীন মরদেহ এবং মানসিক প্রতিবন্ধীদের আলাদা ডাটাবেজ ও ওয়েবসাইট রয়েছে। কেউ নিখোঁজ হলে প্রথমে সেখানে জানায় স্বজনরা। দেশেও এমন ডাটাবেজের তাগিদ তাদের। যেখানে তার কোনো ট্রেস আউট নাই, কেউ চেনে না, জানে না, এলাকার মানুষজন বলে যে না, কিন্তু আমরা চিনি না। বেওয়ারিশ হিসেবে যেহেতু লাশটা পছন্দ হবে, তাকে কিন্তু সহজেই এই যে আপনার মানে প্রমাণ বা যে দলিল, সেটা লুকানোর জন্য কিন্তু ক্রিমিনালরা এটা একটা পদ্ধতি ব্যবহার করে। পাওয়া গিয়েছে এবং বেওয়ারিশ লাশের খোঁজ করছে, এরকম একটা কিন্তু আমরা হটলাইন নাম্বার আমরা রাখতে পারি। অপরাধীরা যেন হাতিরঝিল, বেড়িবাঁধের মতো এলাকাকে মরদেহ লুকানোর স্পট হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কাজ করার কথা জানান পুলিশ কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দু একদিনের মধ্যে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হলেও 10 তারিখের পর থেকে আবারও চলবে তাপপ্রবাহ। এপ্রিল শেষে মে মাসেও তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া। তবে 2 থেকে 7 তারিখ পর্যন্ত হতে পারে বৃষ্টি। 10 মের পর থেকে আসতে পারে আবারও মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। দেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল মে মাসে 1972 সালে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের বেশিরভাগ সময়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছিল দেশ জুড়ে। এই সময়ে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, 76 বছরের মধ্যে টানা তাপপ্রবাহের রেকর্ডও ভেঙেছে এপ্রিলে। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে দেশের 1/3 জেলা। দেশের পশ্চিমাঞ্চল সবসময় উত্তপ্ত ছিল এবং জেলা হিসেবে যশোর সবচেয়ে উত্তপ্ত জেলা, এরপরে রাজশাহী জেলা, তারপর পাশে যশোর, কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুর, এইসব উত্তপ্ত জেলা। তবে এপ্রিল মাস হিসেবে এবং এরিয়া কভারেজ হিসেবে এইবার এপ্রিল মাসটা সারা মাস জুড়েই তাপপ্রবাহের ব্যক্তিকাল ছিল। তবে মে মাসেও তাপপ্রবাহের পূর্বাভাস। প্রথম দিকে বৃষ্টি হলেও আবহাওয়াবিদরা জানান 10 তারিখের পর থেকে শুরু হবে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। রেকর্ড বলছে 1972 সালের এই মাসেই দেশের ইতিহাসে সর্বোচ্চ 45.1 ডিগ্রি সেলসিয়াস ওঠে তাপমাত্রা। যে বর্ষাকালের পূর্ববর্তী সময়, এই সময় আসলে দেশের মধ্যে তাপমাত্রাটা একটু বেশিই থাকে এবং মে মাসেও হিটওয়েভ থাকার সম্ভাবনা আছে। আপনার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, তখন দেখা যাবে যে সময়টুকুতে বৃষ্টিপাত হবে তখন হয়তোবা টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। আবার যখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে তখন আবার আপনার এই যে হিটওয়েভ কন্ডিশন এটা ফেরত আসতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে এপ্রিলের চেয়ে মে মাসে বৃষ্টি বেশি হবে। এতে টানা তাপপ্রবাহের ভোগান্তি কিছুটা কমবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাপপ্রবাহে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাতক্ষীরার চাষিরা। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। চিংড়ির মৃত্যুহার কমাতে ঘেরে পানির গভীরতা বৃদ্ধি, অক্সিজেন ট্যাবলেট দেওয়ার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। চলতি বছরে সাতক্ষীরা জেলায় ছোট বড় মিলিয়ে 55,000 ঘেরে বাগদা চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা 30,000 টন। এর মধ্যে সবচেয়ে বেশি বাগদা চিংড়ি চাষ হয়েছে শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে এবার চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে সংশয়ে। চলতি মৌসুমে ঘেরে দ্বিতীয় দফায় ছাড়া রেণুর বেশিরভাগই তীব্র গরমে মারা গেছে। অত্যাধিক তাপদাহের কারণে মাছ মারা যাচ্ছে, মানে ঘেরে আটন পাতলে মরা মাছ পাওয়া যাচ্ছে। রেণু নিচ্ছে, সেই রেণুর বাচ্চা আসে আমাদের পানিতে টিকতিস না, বাঁচতিস না, ওই যায় স্ক্যান করে ওই হয়ে মারা যাচ্ছে। চাষিরা বলছেন খালগুলো মুক্ত থাকলে এই গরমে বাগদা চিংড়ি রক্ষায় তারা পর্যাপ্ত পানি পেত। তাদের এবার লোকসান গুনতে হবে। মাছও পাচ্ছি না, মাছও মারা যাচ্ছে এবং আমাদের জন মজুরি এটা ওটা শ্রমিকদের দিয়ে আমাদের ব্যাপক লস। খাল অবমুক্তর মাধ্যমে পানি জানি সঠিকভাবে জোয়ার ভাটা খেলতে পারে এবং আমরা এই পানি ঘেরে নিয়মিত দেওয়ার মাধ্যমে মাছগুলোকে বাঁচাতে পারি, তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন থাকবে। তাপপ্রবাহ, পর্যাপ্ত পানি না থাকা ও অতিরিক্ত লবণের কারণে বেশি মাছ মারা যাচ্ছে বলে জানিয়েছে মৎস্য কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এটা মোকাবেলা করতে গেলে আগামীতেও তাদেরকে ঘেরের গভীরতা মিনিমাম যে শুষ্ক মৌসুমে 4 থেকে 5 ফিট পানি ধারণ ক্ষমতা থাকে এরকম ঘেরের গভীরতা বৃদ্ধি করা বিকল্প নেই। রপ্তানিজাত চিংড়ির 1/3 যোগান দেয় সাতক্ষীরা জেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে রপ্তানিজাত চিংড়ির 1/3 সাতক্ষীরা জেলা থেকে যোগান হচ্ছে। তো এবছর লোকসানের ব্যাপারে চাষিরা কি বলছেন, মৎস্য বিভাগ থেকে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে?
চাষিরা যেটা বলছেন সেটি হলো যে তাদের বিশেষ করে প্রত্যেক বছর যে লস খেতে খেতে তারা একেবারে দেউলিয়া হয়ে যাচ্ছেন, তার এবারও নমুনা হচ্ছে এই তাপদাহে। আপনি জানেন যে সাতক্ষীরায় অতি তীব্র তাপদাহ বিরাজ করছে। এই অতি তীব্র তাপদাহে মাছ মরে উজাড় হয়ে যাচ্ছে। তো বিশেষ করে এই ব্যাপারে আসলে চাষিদের সবচেয়ে বড় যে পরামর্শটা মৎস্য বিভাগ দিয়েছে সেটি হলো আপনি রিপোর্টে যেটি দেখিয়েছেন যে পানির গভীরতা বৃদ্ধি করা এবং 4 থেকে 5 ফিট পানি ঘেরে রাখার পরামর্শ মৎস্য বিভাগ দিলেও সাতক্ষীরার বাস্তবতা এটা সম্ভব না। কারণ হচ্ছে সেটিও আপনি রিপোর্টে দেখিয়েছেন যে চাষিরা বলছেন যে নদ নদীগুলো আসলে ইন্টার কানেক্টেড না, পরিকল্পিতভাবে এই খাল বলেন, নদী বলেন, নদ বলেন, এগুলো খনন করা হয়নি। আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটি হলো মরিচচাপ নদ খনন হয়েছে 1 বছর আগে, অথচ সেই নদ একেবারে মৃতপ্রায়, সেখানে কোনোভাবেই জোয়ার ভাটা খেলা করছে না। সুতরাং পানি যে বিশেষ করে লবণাক্ত পানি যে ঘেরের মালিকরা সেখান থেকে নিবে তার কোনো ব্যবস্থা সেখানে নাই। সুতরাং এই ব্যবস্থা ততদিন উন্নত হবে না যতদিন পর্যন্ত এই নদ নদীর প্রবাহ সঠিক না থাকবে, অর্থাৎ জোয়ার ভাটা না খেলবে। আপনি দ্বিতীয় যে বিষয়টা বলছিলেন যে আসলে মৎস্য বিভাগের কর্মকর্তারা যে পরামর্শটা আরও দিয়েছেন সেটি হলো যে এই অক্সিজেন ফিল যেহেতু করছে, অক্সিজেন ট্যাবলেট পাওয়া যায়, এই অক্সিজেন ট্যাবলেট যদি বিশেষ করে ভোরে এবং রাত্রে দেওয়া যায় তাহলে এই অবস্থা থেকে কিছুটা হলেও চাষিরা পরিত্রাণ পাবে। আর পাশাপাশি আরও একটা বিষয় বলেছেন যে অন্তত যদি পানি বৃদ্ধি বাড়ানো সম্ভব নাও হয় তাহলে ঘেরের একটা নির্দিষ্ট জায়গায় ছায়া রাখা, অর্থাৎ তীব্র তাপদাহে এবং যখন বিশেষ করে দুপুরের দিকে সেই মাছ যেন সেখানে যে অবস্থান করতে পারে এবং বেঁচে থাকতে পারে। সব মিলিয়ে সাতক্ষীরা আসলে আপনি জানেন যে 30,000 মেট্রিক টন যে বাগদা উৎপাদনের টার্গেট রয়েছে সেই টার্গেট এবার অর্জিত হচ্ছে না, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এই যে চাষিরা যারা কিনা বাগদা চাষের উপরে নির্ভর করে তারা তাদের জীবিকা নির্বাহ করে, তারাও কিন্তু প্রচণ্ড বিপদসংকুল অবস্থায় রয়েছেন। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে বাগদা চিংড়ির উৎপাদন, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে 4 দিন পর মাত্র একটি অপারেশন থিয়েটার চালু হয়েছে, বাকি 6টিতে অস্ত্রোপচার এখনও বন্ধ। কর্তৃপক্ষ বলছে এয়ার প্ল্যান্টের সমস্যা হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সবগুলো ওটি চালু হবে বলে জানান হাসপাতালের পরিচালক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি প্রায় 1400 রোগী। ছোট বড় মিলিয়ে এখানে অপারেশন থিয়েটার আছে 7টি। প্রতিদিন অস্ত্রোপচার হয় 40 থেকে 50টি। শনিবার একসঙ্গে অচল হয়ে পড়ে সব কটি অপারেশন থিয়েটার। দুর্ভোগে পড়েন রোগীরা। বলছে যে সার্জারি বিভাগে যে যোগাযোগ করো, যোগাযোগ না হলে এর হার্ট কন্ডিশনে দ্রুত অপারেশন করতে হবে। সকাল 7টা সাড়ে 7টা বাজে নিয়ে গেছে অপারেশন রুমে। নেওয়ার পরে ওনাদের অনেকক্ষণ নেওয়ার পরে অপারেশন করে নাই, বলছে অপারেশন হবে না আজকে, এসি নষ্ট আর হচ্ছে আপনার অক্সিজেন নেই, অক্সিজেনের সমস্যা, গ্যাসের সমস্যা। কর্তৃপক্ষ বলছে অপারেশন থিয়েটারের এয়ার প্ল্যান্টে পানি আসতে থাকায় বন্ধ হয়ে যায় অস্ত্রোপচার। অপারেশন থিয়েটারের ভিতরে ভেন্টিলেটর চালাইতে হলে 3টা জিনিস লাগে, একটা হলো অক্সিজেন, একটা হলো ভ্যাকুয়াম, আর একটা হলো এয়ার প্ল্যান্ট। ওই এয়ার প্ল্যান্টে ডিস্টার্ব হওয়াতে আমরা ভেন্টিলেটর চলছিল না বিধায় আমরা 2 দিন অপারেশন করতে পারিনি। শনি রবি 2 দিনের মধ্যে আমরা সেরে ফেলেছিলাম, কিন্তু কালকে সোমবার দিন সকালে আবার দেখা গেল আবার কিছু ত্রুটি আছে। মঙ্গলবার 4টি অপারেশন থিয়েটারের ত্রুটি মেরামত করা হয়েছে। পরীক্ষামূলকভাবে করা হয় 1টি অস্ত্রোপচার, বাকি 3টি দ্রুত ঠিক হয়ে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। এয়ার সিস্টেম সিঙ্গেল সিস্টেম, আপনি একটাই বন্ধ সবগুলোতে বন্ধ হয়ে যাবে, যার জন্যই গতকাল ওটি সবখানে বন্ধ ছিল। মে দিবস হইলেও আমার শ্রমিকরা কাজ করবে, পরশুদিনের মধ্যে ওটি চালু হয়ে যাবে, 6টা ওটি। গরমে সংকটে পড়ে হাসপাতালের অপারেশন থিয়েটার ও আইসিইউ এর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও। ঠিকমতো কাজ করেনি সিসিইউ এর এসিও। বর্তমানে সব ঠিক আছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন অতিষ্ঠ তখন কুষ্টিয়ায় 3000-এর বেশি গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। স্থানীয়দের উদ্বেগের কারণে আপাতত গাছ কাটা বন্ধের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আর বন বিভাগ বলছে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এসব গাছ কাটার পর নতুন চারা রোপণ হবে। কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত সারি সারি গাছ। তীব্র গরমে শীতল ছায়া দিচ্ছে পথ চলতি মানুষকে। পাউবর জিকে খাল ঘেঁষে প্রায় 20 কিলোমিটার পাকা সড়কে
10 বছর আগে কয়েক হাজার ফলদ ও বনজ গাছ লাগিয়েছিল বন বিভাগ। তবে এরই মধ্যে প্রায় 3000 গাছ কাটা দরপত্র আহ্বান করেছে বন বিভাগ। চলছে চিহ্নিতর কাজও। এভাবে গাছ উজাড়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন গাছগুলো থাকলে আমরা ছায়ায় চলতে পারছি, তারপরে গরমের উত্তপ্ত রোদ থেকে বাঁচতে পারছি। এখানে একটু রেস্ট করে, একটু ঠান্ডা আবহাওয়া থাকে, এই জন্য আর কি গাছগুলো থাকলে ভালো হয়। কৃষি প্রধান দেশ, কৃষকেরাও গাছের ছায়ায় অনেকটা সময় বিশ্রাম করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা চাই না যে গাছগুলো এই সময়ে কাটা হোক। তীব্র তাপপ্রবাহের মাঝে গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। তো পশু পাখি আমরা দেখেছি যে জায়গা না পেয়ে এখানে আশ্রয় নিত, গাছগুলো কেটে ফেললে তো তারা আশ্রয়হীন হবে। আমরা হব কি প্রশান্তির জায়গা থেকে, সৌন্দর্যের জায়গা থেকে মানুষ বঞ্চিত হবে। বন বিভাগ বলছে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে লাগানো গাছ কেটে নতুন গাছ রোপণ করা হবে। পরে একটা রোটেশন থাকে নিম্নে 10 বছর। 10 বছরে আমরা এবারে পুনরায় ফেলিং করি। ফেলিং করার পরে যার একটা হিস্সা অনুযায়ী বা চুক্তি অনুযায়ী তার কি পাওনা বুঝে দেয় এবং পুনরায় এক্ষেত্রে বনায়ন করা হয়। এদিকে প্রতিবাদের মুখে আপাতত গাছ না কাটার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আমরা ভবিষ্যতে একটা ব্যবস্থা গ্রহণ করছি, সেটা হলো এই যে একটি গাছ কাটলে 10টি গাছ লাগিয়ে সেটা আমরা পরীক্ষা করব, দেখব যে এই গাছগুলো বাঁচবে কিনা, তারপর আমরা কোনো গাছ কাটতে দেব। তার আগে কোনো গাছ কাটতে দেওয়া হবে না। 2004 সাল থেকে জেলায় সামাজিক বনায়ন কর্মসূচি শুরু করে বন বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রীষ্মের দাবদাহের সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট। যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। এসব জেলায় গভীর নলকূপে পানি না ওঠায় খাবার পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে দূর দূরান্তে। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানির ব্যবহারে সংকট প্রকট হচ্ছে। বৈশাখের শুরু থেকেই দাবদাহের কাছে অসহায় হয়ে পড়েছে প্রাণীকুল। এ সময় বৃষ্টি না হওয়ায় শুকিয়ে চৌচির খাল, বিল, পুকুর। গভীর নলকূপেও উঠছে না পানি। মেহেরপুরের বিভিন্ন এলাকায় সুপেয় পানির চাহিদা পূরণ করতে কয়েক মাইল পথ পাড়ি দিতে হচ্ছে স্থানীয়দের। এক গড়া পানি তুলতে গেলে 2-3 ঘন্টা আগে হাফ নাইকি যায়, দো মাটকি যায়, পরের বাড়ি পানি নিয়ে আসতে হবে, পরের বাড়ি পানি গোসল করতে, পরের বাড়ি গোসল করতেও যাই আমরা। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রাজবাড়ীতেও আশঙ্কাজনক হারে নেমেছে পানির স্তর। এতে গৃহস্থালির কাজে দুর্ভোগ এখন চরমে। ওদের বাড়িতে 2টা টিউবওয়েল আছে, একটাও পানি ওঠে না, আর একটা আর্সানিক। টানা পানি টানিয়ে খাতেছি, একটু পানি যদি পিপাস লাগে সেই পানি আনবো, তাই ঠান্ডা পানি খাবো। ধানে বুকটাই পাট খেটে পানি যাচ্ছে না, 1 মাস, ফুল 1 মাস। যশোরে গত বছর এপ্রিলের শেষে পানির সংকট দেখা দিলেও এবার শুরু হয়েছে 2 মাস আগে থেকেই। বিশেষজ্ঞরা বলছেন স্বাভাবিকের তুলনায় পানির স্তর নেমেছে অন্তত 10 মিটার, যা গত 2.5 দশকের মধ্যে সবচেয়ে বেশি। পানির লেয়ার নেমে যায়, বেশ করে সেন্ট্রিফুগাল পাম্প যেগুলো হ্যান্ড টিউবওয়েল জাতীয় এইগুলোতে পানি এই সময় মাঝে মাঝে কম পাই, কারণ আমাদের দেশে বড় মৌসুমে প্রচুর পানি উত্তোলন করা হয়, যার ফলে পানির লেয়ারটা একটু নেমে যায়। পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানির ব্যবহার করার মাশুল গুনতে হচ্ছে সবাইকে। ভবিষ্যতে যা আরও প্রকট হওয়ার শঙ্কা তাদের। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে ওই 200 ফুটের উপরের লেয়ারগুলো থেকেও পানি ঘাটতি দেখা দেবে এবং সেগুলোতে মোটেও কোনো পানি থাকবে না, যার ফলে আস্তে আস্তে উপরের মৃত্তিকা আর্দ্রতা স্বল্পতা দেখা দেবে। বিশেষজ্ঞরা বলছেন নদী, খাল, বিল, পুকুর খননের পাশাপাশি জলাধার তৈরির মাধ্যমে পানির প্রাকৃতিক সংরক্ষণ বাড়ানো না গেলে ভয়াবহ হুমকিতে পড়বে প্রকৃতি ও পরিবেশ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরের সুপেয় পানির সংকট কতটুকু প্রকট হয়েছে, বিশেষজ্ঞরা কি পরামর্শ দিচ্ছেন? আসলে টানা দাবদাহের কবলে কিন্তু আসলে মেহেরপুর অনেকদিন পড়েনি, তো দীর্ঘ বছর পরে কিন্তু আসলে যে দাবদাহ শুরু হয়েছে, দাবদাহর কারণেই কিন্তু আসলে পানি যে শুকিয়ে খাল, বিল, নদী, নালা সবগুলো শুকিয়ে গেছে। তবে বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীর শাখা নদী। এই নদীটি দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটারের অধিক।
অর্থাৎ শুকনো সময় এখানে পানি আসলে কয়েক বছর আগেও শুকায়নি, তবে এবারে কিন্তু আসলে সেই চিত্র একেবারে উল্টো। পুরো নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হলো পুরো নদীর মাঝখানে। এই নদীর পুরো বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখন ধান চাষ করছে কৃষকরা, কারণ এই যে শাখা নদী ছিল এইখানে এই নদীটি সংস্কার না করায় মাথাভাঙা নদী থেকে আসলে এখানে পানি প্রবাহিত না হওয়ার কারণে কিন্তু এটি শুকিয়ে গেছে। এই পাশাপাশি যেহেতু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু যে বাড়িতে যে নলকূপ বা টিউবওয়েল যেগুলো আছে সেগুলোর পানি কিন্তু আসলে আর উঠছে না, অনেক কম উঠছে। বিশেষ করে চৈত বৈশাখ মাসের দিকে আসলে পানির স্তর এতটাই নিচে নেমে যায় যে 300 ফিট বা 400 ফিট থাকার কারণেই কিন্তু মূলত এই যে পানির স্তর নেমে যাওয়ার কারণেই কিন্তু এইসব শুকনো মৌসুমে টিউবওয়েল এগুলোতে আসলে পানি পাচ্ছে না, যার ফলে এক পরিবার আরেকটা পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। যে বাড়িতে গভীর নলকূপ পোতা আছে সেখান থেকে পানি হচ্ছে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে যেহেতু ক্রমান্বয়ে এই পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে পানির সংকট আগামীতে আরো বেশি দেখা দেবে। সেই ক্ষেত্রে সরকারিভাবে যেসব গভীর নলকূপগুলো আছে, বিশেষ করে 700 ফিট বা 800 ফুট নিচে গভীরতায় যে নলকূপগুলি স্থাপন করা হবে সেখান থেকে হয়তো সুপেয় পানির ব্যবস্থা করা হবে। তা না হলে যত নদী নালা খালবিল যেভাবে শুকিয়ে যাচ্ছে এবং পানির স্তর নেমে যাচ্ছে, তাহলে একসময় দেখা যাবে যে মেহেরপুরে আসলে পানির যে তীব্র সংকট সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আর যার ফলে পানির যদি সংকট দেখা দেয় সেই ক্ষেত্রে আরো দুর্ভোগের মধ্যে পড়বে কিন্তু জেলাবাসী। মেহেরপুর থেকে সুপেয় পানির সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। নাটোরের লালপুরে পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গোপালপুর রেলগেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 11:15টার দিকে রেলগেটের পাশে কনফেকশনারি দোকানে যান মঞ্জু। এ সময় 3টি মোটরসাইকেলে কয়েকজন সন্ত্রাসী মঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় গোপালপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যাকাণ্ড প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়িতে আগুনে পুড়েছে 29টি দোকানপাট। মঙ্গলবার রাত 11:30টার দিকে শান্তিনগর এলাকার তালুকদার মার্কেটে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে হঠাৎ মার্কেটে আগুন দেখতে পান তারা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের পৌনে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। কাঠের দোকান থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে আগুনের কারণ ও ক্ষতি সম্পর্কে জানা যায়নি। দৌড়াই চলে আসছে, আসার পরে দেখে যে এখানে মাঝখানে এরকম সাইড থেকে আগুন শুরু হয়েছে। এরপরে বাতাস ছাড়ছে, তো বাতাসে মানে এলোমেলো করে পুরো সিরিয়ালে সব দোকান একদম জিরো হয়ে গেছে। কাঠের দোকান থেকে আগুন লাগছে এটা আমরা শুনছি। তো এই মোট প্রায় 29টা দোকানের মতো বসমুক্ত হচ্ছে। সেখানে আমরা মালিক পক্ষ যারা আছে আমাদের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষুদ্র দোকানদার। চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন 2টি বাঘ শাবকের জন্ম হয়েছে। বাঘ রাজপরী দম্পতির ঘরে জন্ম নেওয়া শাবক দুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন শাবকের জন্মের খবরে অনেকেই তাদের দেখতে ছুটে এসেছেন চিড়িয়াখানায়, তবে এখনই তাদের দর্শনার্থীদের সামনে আনছেন না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সম্প্রতি বাঘ রাজ ও বাঘিনী পরীর ঘর আলো করে তাদের সংসারে আসে নতুন 3 অতিথি। এদের মধ্যে একটি শাবক মারা যাওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন বাঘের সংখ্যা 19টি। বাঘ শাবকের জন্মের খবরে অনেকেই ছুটে গেছেন চিড়িয়াখানায়, তবে এখনই শাবকদের দেখতে দেয়া হচ্ছে না দর্শনার্থীদের। তাই খবর শুনেই খুশি থাকতে হচ্ছে তাদের। ওইগুলো আসার পর যখন বাচ্চা দিছে, তারপর আমাদের এখানে এখন জীবজন্তু আসছে। চট্টগ্রামের মানুষ এখন দিক দিগন্ত থেকে ছুটে আসতেছে দেখার জন্য। ফ্যামিলিকে নিয়ে সবার সাথে খুব ভালো লাগতেছে চট্টগ্রামে। আর মোটামুটি এখন পরিবেশটা অনেক সুন্দর হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। জন্মের পর 2 শাবককে রাখা হয়েছে বিশেষ খাঁচায়। পর্যবেক্ষণ করা হচ্ছে মা বাঘিনীর আচরণ। সন্তানদের সঙ্গে বিরূপ আচরণ করলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাচ্চা হয়েছিল 3টা, একটা আমরা মৃত অবস্থা পাইছি, আর 2টা বাচ্চা আছে মেয়ে, এখন পর্যন্ত ভালো আছে। আর 1 মাস পরে আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে পারবো। আমরা সিসিটিভির মাধ্যমেই দেখছি, ক্যামেরার মাধ্যমেই ঠিকমতো দুধ পান করছে কিনা আর কি। আর এক্ষেত্রে মা বাঘিনী পরি তার
শারীরিক এবং তার পুষ্টিগত দিকটাও বিবেচনা করে আমরা তার খাবার আহার বাড়িয়ে দিয়েছি। চট্টগ্রাম চিড়িয়াখানায় 19টি বাঘের মধ্যে 13টি মেয়ে, 6টি পুরুষ। আর এই বাঘগুলোর মধ্যে রয়েছে 5টি বিরল সাদা বাঘ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।